সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত নেই আওয়ামী লীগের, সত্য বলতে গিয়ে স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই মন্তব্য ওবায়দুল কাদের। মানবিক মিল্টন সমাদ্দার মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দারের তথ্য পাওয়া গেছে জানালো ডিবি প্রধান। দায় এড়াতে পারেন না তার স্ত্রীও। এবং সুন্দরবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস, যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা জানান। সরকার প্রধান এই সময় বলেন, দেশের অন্যান্য সেক্টরে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলা হচ্ছে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী হিসেবে। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার এবং জনসাধারণের উন্নত চিকিৎসা নিশ্চিতে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে নবনির্মিত প্যাথোলজির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন সরকার প্রধান। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য সেক্টরে উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলা হচ্ছে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। 75 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা, বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইনগত নয়, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এছাড়া তিনি আরও জানান, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংঘাত নেই, তবে সত্যি বললে তাদের স্বার্থে আঘাত লাগলেই কিছুই করার নেই। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করব কেন? সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা
ভিন্ন ব্যাপার। বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা বাংলাদেশের মানবাধিকার যে চোখে দেখে নিজেদের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দেশে সে দৃষ্টিতে দেখবে না কেন? নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠান খোলার কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তসমূহ পালন সাপেক্ষে আজ থেকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। আবহাওয়ার খবর। দেশের 8 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। সকাল 6টা থেকে আগুন নিয়ন্ত্রণে নামে তারা। তবে পূর্ব সুন্দরবনের গহীনে এখনও ভয়াবহ আগুন জ্বলছে। সুন্দরবনের মাটির ওপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন দাউ দাউ জ্বলতে দেখা যায়। 50টি জায়গায় আগুন জ্বলছে। 1.5 কিলোমিটার জুড়ে হবে আগুনের এই ব্যাপ্তি। এর আগে শনিবার দুপুর 3টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থল বনের গহীনে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই আগুন নেভানোর কাজে যোগ দিতে একটু সময় লেগেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। রাজধানীর মহাখালী সেনা কল্যাণ শপিং মলে কর্ণফুলী ডেভেলপার প্রাইভেট লিমিটেডের সংবর্ধনার আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন রিহাবের বর্তমান সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, লায়ন এম এ আউয়াল, মোহাম্মদ আক্তার বিশ্বাস, প্রকৌশল আব্দুল লতিফ এবং রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহেরা আলী খান রাতুল সহ আরও অনেকেই। বক্তারা ঐক্যবদ্ধভাবে রিহাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এর আগে আমার অনেক লোকাল টাইম 6টার সময় ওদের আপনারা দোয়া করবেন পরিবার যেন ওরা যেন ভালো করতে পারেনি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। মিল্টন সমাদ্দারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, কথিত মানবিক মিল্টন সমাদ্দার মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দারের তথ্য পাওয়া গেছে। এসব অপকর্মের কথা তার স্ত্রীও জানত এবং তিনিও এর দায় এড়াতে পারেন না বলেও জানান ডিবি প্রধান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। দিন যতই যাচ্ছে ততই মানবতার আড়ালে অপকর্মের তথ্য আসছে।
ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় মানবিকতার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষকে পৈশাচিক নির্যাতনকারী মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীকে আপনি নিরপরাধ মনে করেন কিনা এটা বলেন। জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের আইন অনুযায়ী বিচার চায় তার স্ত্রী। আমি বলতে পারবো না, আইন যেটা মনে করবে সেটা, আইনের দৃষ্টিকোণ থেকে যেটা সেটা। পরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ প্রধান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছে, একটি মহল অটিজম এবং মানবতার কথা বলে প্রতারণা করে সেই সুনাম ক্ষুণ্ণ করছে। এদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন, আর সেই দেশেই অটিজমের নাম ধারণ করে কিছু অসহায়, গরিব, বয়স্ক, বাক প্রতিবন্ধীহীন, প্যারালাইজড, ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ। গোয়েন্দা পুলিশ প্রধান আরও জানান, মিল্টনের স্ত্রী সবকিছু জেনেও চুপ থাকায় তিনি এর দায় এড়াতে পারেন না। আশ্রমে মিল্টন সমাদ্দার ধারালো বেলেট দিয়ে নিজেই অপারেশন করতে বলেও জানান গোয়েন্দা পুলিশ প্রধান। তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন, বাট টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে 1,85,00,000 টাকা আছে বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। ফিরিওয়ালা হলে আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিটিসিএল এর 12তম গ্রেডে 1534 জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। দুপুরে রাজধানীর পরিবাগে বিটিসিএল এর প্রধান ফটকের সামনে চাকরি স্থায়ীকরণের আন্দোলনরত অবস্থায় তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরও জানান, বিটিসিএল এর পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক 21 জানুয়ারি 2019 বিটিসিএল এর 12 গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে 1534 জন কাজে যোগদান করেন। বিটিসিএল এর চাকরির বিধিমালা 2011 ও নিয়োগপত্রের সকল শর্তাবলী অনুযায়ী শিক্ষানবিশকাল 1 বছর হওয়ার কথা থাকলেও প্রায় 5 বছর অতিবাহিত হওয়ার পরও তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। এ সময় বিটিসিএল শ্রমিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান তালুকদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের চাকরির নিশ্চয়তা পত্র না পাওয়া পর্যন্ত কর্মচারীরা এখান থেকে লড়বে না। আমাদের যাওয়ার জায়গা নাই, তাই আমরা প্রয়োজন বাদে আমরা এখানে মৃত্যুবরণ করব। 1557 জন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরে দীর্ঘ 1 বছর শিক্ষানবিশ ছিল। শিক্ষানবিশ থাকার পরে কনফার্মেশন লেটার দেওয়ার কথা ছিল, সেই লেটারটা অদ্যবধি 5 বছর হচ্ছে আমাদের কনফার্মেশন লেটারটা দিচ্ছে না। আমাদের বিবি বাচ্চা নিয়ে এসেছি, আমরা এখন কাপড়ের কাপড় গায়ে দিয়ে আছি। আমরা যদি আমাদের আজকের ভিতরে আমাদের এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা এখানে আত্মহতি দিব। সারা বাংলার খবর। সিরাজগঞ্জের রায়গঞ্জে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসলো। তা সরিয়ে না নেয় ক্ষুব্ধ তারা। তবে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। চলন বিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু।
রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে ময়লার স্তূপ। বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে রয়েছে আরও একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ময়লা আবর্জনার দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশের বাজার, সেই বাজারের যত নোংরা আবর্জনা আমাদের এখানে ফেলা হয়। যেহেতু কাছে কুলে কোনো ডাস্টবিন নাই, তারা আমাদের কে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। যখন ক্লাস করি অনেক দুর্গন্ধ, অনেক বাজে স্মেল আসে। ময়লা আবর্জনা ফেলে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না, অনেক গন্ধ আসে। সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের এই দুর্গন্ধ বা আবর্জনা ময়লা ফেলার কারণে সাথে যারা জড়িত আছে তাদের বিষয়ে আইনত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ডাম্পিং স্টেশনটি সরিয়ে নিতে অনেকের কাছে ধর্ণা দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছোট বাচ্চা সহ আমাদের অনেক রোগ জীবাণু ছড়ায়, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতেছে। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান শ্মশান আছে এবং এখানে যারা বসবাস করে, বসত বাড়িগুলো যা আছে তাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। হোটেলের খাবার টাবার অনেক কিছু এখানে ফেলায়, ঠিক মতো এখানে কাজ কাম করতে পারতেছি না। অনেক সমস্যা ভাই, এখানে ময়লা ফেলার জন্য আমাদের খাওয়া নেওয়া খাওয়া সব কিছুতেই সমস্যা। ডাম্পিং স্টেশনটি স্কুলের সামনে থেকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লার ভাগাড় যেখানে আছে সেখান থেকে দুর্গন্ধ কিন্তু স্কুলেও যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি, ওখানকার বাজার কমিটির ওদেরকে বলেছি বিকল্প একটি জায়গা দেখতে, যাতে আমরা ওই ময়লার ভাগাড়টি ওখান থেকে স্থানান্তর করতে পারি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসত বাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যু ঘটেছে। ভোরে দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ির গোরস্থান পাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মা ছেলে সহ ৩ জন একই ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় শেষ রাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তাদের টিনের চালায় মাটির ঘরে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় আগুন। এ সময় মা হাসিনা বেগম ও তার 5 বছরের শিশু মোহাম্মদ হানিফের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দীঘিনালা ফায়ার সার্ভিস ও পুলিশ মা ও শিশু মরদেহ উদ্ধার করে। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমেদের নির্বাচনী শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সামাজিক সংগঠন ভয়েস অফ জিঞ্জিরার প্রধান পৃষ্ঠপোষক শাহিন আহমেদকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী করতে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সজীবের সভাপতিত্বে নির্বাচনী এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জকে গ্রিন ক্লিন স্মার্ট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শাহিন আহমেদ। দেশের সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্যারিস্টার সুমন ও আয়মান সাদিকের দল জেবিকো চ্যাম্পিয়ন্স। সোমবার রাজধানী এরিনার 300 ফিট এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। এতে নিউ রুট সুইঙ্গারকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে জেবিকো। এছাড়াও নারীদের ফাইনাল ম্যাচে রিভানা অর্গানিককে হারিয়ে গিগাবাইটস কুইন বিজয়ী হয়। গেমারদের অপেক্ষার সময় শেষ করে দেশে শুরু হচ্ছে মোবাইল গেমিংয়ের সবচেয়ে বড় আসর মোবাইল ম্যানিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল। এই টুর্নামেন্ট আয়োজন করতে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ানের সাথে। বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। সকালে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং এয়ারটেল ব্র্যান্ডের হেড অফ মার্কেটিং সৌরভ প্রকাশ খাড়ে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিসকভারি ওয়ান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও কো ফাউন্ডার সাদাফ হোসেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের স্পেশাল ব্যাচ 2023 প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী MP। এ সময় তিনি বলেন, শিপিং সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী এবং মেহেরপুরে স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা আগামী 2026 সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত নেই আওয়ামী লীগের, সত্য বলতে গিয়ে স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানবিক মিল্টন সমাদ্দার মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দারের তথ্য পাওয়া গেছে, জানালো ডিবি প্রধান। দায় এড়াতে পারেন না তার স্ত্রীও। এবং সুন্দরবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস, যোগ দিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। দর্শক, ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।